আচ্ছা, কখনো কি এমনটা হয়েছে দরজায় একটা খাম এলো আর সেটা খুলেই বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল? আদালতের সিলমোহর দেওয়া একটা কাগজ, বেশ কঠিন ভাষায় লেখা। দেখুন, ভয় পাওয়া বা একটু আতঙ্কিত হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু এই রকম একটা পরিস্থিতিতে ভয় না পেয়ে ঠিক কী করা উচিত, চলুন সেটাই আজ ধাপে ধাপে জেনে নেওয়া যাক। তো মূল প্রশ্নটা তাহলে এটাই, তাই না, যে আদালত থেকে নোটিশ বা সমন হাতে পেলে আসলে করণীয়টা কি? এই একটা প্রশ্নই কিন্তু অনেকের জন্য অনেক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। চলুন এই পুরো ব্যাপারটাকে একদম সহজ করে ভেঙে দেখা যাক। দেখুন, প্রথমেই যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো ভয় পাওয়ার কিছু নেই। আদালতের সমন হাতে পাওয়ার মানেই কিন্তু দোষী সাব্যস্ত হয়ে যাওয়া নয়, একদমই না। এটা আসলে একটা আনুষ্ঠানিক আইনি নোটিশ। এর মাধ্যমে কোনো একটা মামলায় কারো বক্তব্য জানানোর জন্য তাকে ডাকা হয়। ঠিক তাই, আদালতের নোটিশ পেলে কিন্তু ভয় পেয়ে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। বরং যেটা করতে হবে সেটা হলো সঠিক পদক্ষেপ নেয়া। চলুন এই বিষয়টিকেই এখন একটু বিস্তারিতভাবে বোঝা যাক। তাহলে এই যে সমন সমন বলছি, এই জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায় যদি বলি, এটা হলো একটা আইনি চিঠি। এর মাধ্যমে কোনো ব্যক্তিকে কোনো একটা দেওয়ানি বা ফৌজদারি মামলায় সাক্ষী হিসেবে বা তার নিজের পক্ষে কথা বলার জন্য আদালতে আসতে বলা হয়। এটা কিন্তু বিচার প্রক্রিয়ারই একটা একদম স্বাভাবিক অংশ। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়াটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ কিন্তু একেবারেই নেই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সমন পাওয়ার পর যদি সেটাকে কেউ উপেক্ষা করে, তাহলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বা যাকে আমরা ওয়ারেন্ট বলি, সেটা জারি করতে পারে। মানে বিষয়টা তখন অনেক বেশি জটিল হয়ে যেতে পারে। এখন প্রশ্ন আসতেই পারে যে হাতে যে কাগজটা এলো সেটা আসলেই আদালতের সমন কিনা তা বোঝা যাবে কিভাবে? এর কিন্তু কিছু সহজ চেনার উপায় আছে। চলুন সেগুলোই একবার দেখে নেওয়া যাক। একটা আসল সমনে কিন্তু এই বিষয়গুলো একদম স্পষ্ট করে লেখা থাকবে। যেমন ধরুন, উপরের দিকে আদালতের নাম, মামলার নম্বর, কারা মামলা করেছে আর কার বিরুদ্ধে বা করা হয়েছে তাদের নাম, তারিখ, আর হ্যাঁ অবশ্যই আদালতের সিলমোহর। এই বিষয়গুলো মিলিয়ে নিলেই কিন্তু নিশ্চিত হওয়া যায় যে এটা আসল সমন। আচ্ছা, আরেকটা মজার ব্যাপার আছে। সমন কিন্তু দুই রকমের হয়। ফৌজদারি বা ক্রিমিনাল কেসের সমনে সাধারণত আসামির প্রতি সমন এ কথাটা লেখা থাকে। আর দেওয়ানি বা সিভিল মামলা, মানে ধরুন জমিজমা বা পারিবারিক কোনো মামলা, সেগুলোর ক্ষেত্রে লেখা থাকে বিবাদীর প্রতি সমন। এই ছোট্ট একটা পার্থক্য কিন্তু মামলার ধরনটা বুঝতে দারুণভাবে সাহায্য করে। ঠিক আছে, তাহলে আমরা সমন চিনলাম, এর গুরুত্বটাও বুঝলাম। এবার আসা যাক সবচেয়ে জরুরি অংশে, সমন হাতে পাওয়ার পর ধাপে ধাপে করণীয়টা কি। চলুন এই বিষয়টা এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এই 4টে ধাপই হল বলা যেতে পারে মূল কর্মপরিকল্পনা। প্রথম কাজ হল নোটিশটা খুব ভালো করে পড়া। এরপর যত দ্রুত সম্ভব একজন অভিজ্ঞ আইনজীবীর কাছে যাওয়া। তারপর নির্দিষ্ট দিনে আদালতে হাজির হওয়া এবং সবশেষে আইনজীবীর পরামর্শমতো মামলা মোকাবেলার জন্য প্রস্তুতি নেওয়া। তো প্রথম ধাপটা নিয়ে যদি বলি, মানে সমনটা পড়ার সময় কোন বিষয়গুলো খেয়াল করতে হবে? দেখতে হবে মামলার নম্বরটা কি, কোন আদালতে আর কবে হাজির হতে বলা হয়েছে। আর সবচেয়ে জরুরি যে বিষয়টা, সেটা হলো মামলায় সংশ্লিষ্ট ব্যক্তির ভূমিকাটা কি, তাকে আসামি বা বিবাদী হিসেবে ডাকা হয়েছে নাকি সাক্ষী হিসেবে। দ্বিতীয় ধাপটা মানে আইনজীবীর কাছে যাওয়াটা কেন এত গুরুত্বপূর্ণ, তাই উক্তিটা থেকেই কিন্তু স্পষ্ট বোঝা যায়। আইনজীবী ছাড়া আদালতে যাওয়াটা একটা বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। একজন অভিজ্ঞ আইনজীবী কিন্তু পারেন মামলার সব দিক খতিয়ে দেখে সঠিক আর নিরাপদ আইনি পরামর্শ দিতে। তাই আইন বিশেষজ্ঞের সাহায্য নেওয়াটাই এখানে সবচেয়ে জরুরি একটা কাজ। এবার আসি তৃতীয় ধাপে, মানে আদালতে হাজির হওয়ার বিষয়। এই প্রক্রিয়াটাও কিন্তু মামলার ধরনের ওপর নির্ভর করে। যেমন ফৌজদারি মামলায় সাধারণত ব্যক্তিগতভাবে হাজির হয়ে জামিনের আবেদন করতে হয়। অন্যদিকে দেওয়ানি মামলায় সংশ্লিষ্ট ব্যক্তির আইনজীবী একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তার পক্ষে একটা লিখিত জবাব বা রিটেন স্টেটমেন্ট তৈরি করে আদালতে জমা দেন। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার চলুন কিছু জরুরি সতর্কতা আর পরামর্শের দিকে নজর দেওয়া যাক, যেগুলো এই পুরো প্রক্রিয়াটাতে বেশ কাজে আসতে পারে। আবারও বলছি, এবং এটা সম্ভবত সবচেয়ে বড় সতর্কতা, কোনো অবস্থাতেই সমনটিকে উপেক্ষা করা যাবে না। এর পরিণতি কিন্তু সত্যি মারাত্মক হতে পারে। পরিণতিটা কতটা আলাদা হতে পারে সেটা একটু দেখা যাক। যেমন ফৌজদারি মামলায় সমন অমান্য করলে আদালত সরাসরি গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। আর দেওয়ানি মামলায় সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির অনুপস্থিতিতেই তার বিরুদ্ধে রায় হয়ে যেতে পারে, যেটাকে বলা হয় একতরফা রায়। বুঝতেই পারছেন, দুটোই কিন্তু ভীষণ ক্ষতিকর। সব শেষে আরও কয়েকটা ব্যবহারিক পরামর্শ মনে রাখা ভালো।
যেমন সমন জারিকারক চাইলে প্রাপ্তি স্বীকার করা উচিত। মামলাটা যদি কারো কাছে মিথ্যে বা হয়রানিমূলক মনে হয় তাহলে আইনজীবীর সাথে কথা বলে একটা শক্তিশালী প্রতিরক্ষা কৌশল নিয়ে আলোচনা করা দরকার। আর হ্যাঁ, আদালতে যাওয়ার আগে কোনো কাগজপত্র গোপন না করে তার সবই আইনজীবীকে দেখানো উচিত। তাহলে শেষ করার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। আইনি সুরক্ষা পাওয়াটা যেমন একজন নাগরিকের অধিকার, তেমনি সেই সুরক্ষা নিশ্চিত করার জন্য সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়াটাও কিন্তু তার দায়িত্ব। ভয়কে জয় করে যদি সময়মতো ব্যবস্থা নেওয়া যায়, তবেই কিন্তু আইনি জটিলতা থেকে মুক্ত থাকা সম্ভব।